This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. दस বছর আগে সেই আতঙ্ক ফিরল বাংলায়। খাগড়াগড় বিস্ফোরণের পর একের পর এক জঙ্গি গ্রেপ্তার হয়েছিল বাংলা থেকে। তারই পুনরাবৃত্তি চলছে এখন। মুর্শিদাবাদের পর ক্যানিং থেকেও গ্রেপ্তার জঙ্গি। আর এই নিয়ে রাজনৈতিক তরজায় তুফান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুন্দরবন থেকে কলকাতা পর্যন্ত জোড়া জঙ্গি হাইওয়ে, দুই রাস্তা দিয়ে নাকি জঙ্গি ঢুকছে কলকাতায়। ভয় লাগছে? দেখুন বিস্তারিত রিপোর্ট। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জঙ্গি মিনারুল শেখ আব্বাস আলী। বাংলাদেশি জঙ্গি ষাট রাডিরও মুর্শিদাবাদ যোগ। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। বাংলা কি জঙ্গিদের সেফ করিডোর? এই প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। বিস্ফোরক বলে বিস্ফোরক, যে রাস্তা সুন্দরবন থেকে কলকাতায় আসছে সেই রাস্তা জঙ্গিদের এমন নিরাপদ করিডোর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে পিলপিল করছে জঙ্গি। এই যে রাস্তা গোসাবা, গদখালি, ক্যানিং, মালঞ্চ হয়ে সায়েন্স সিটিতে এসে মিশেছে, নাম বাসন্তী হাইওয়ে। আর যে রাস্তার কথা শুভেন্দু অধিকারী বলছেন সেটা এই রাস্তা। গোসাবা, গদখালি, ক্যানিং, বারুইপুর, কামালগাজী বাইপাস হয়ে সোজা সায়েন্স সিটি। যে সায়েন্স সিটি থেকে কলকাতার কেন্দ্র ধর্মতলা বড়জোর 7-8 কিলোমিটার। তবে কি জোড়া জঙ্গি হাইওয়ে? বিরোধী দলনেতার কাঠগড়ায় রাজ্যের শাসক। ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। সুরক্ষার ফাঁক আর মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলাদেশি জঙ্গিরা এপারে চলে আসছে বলেও দাবি বিরোধী দলনেতার। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন বর্ষবরণে কলকাতার নিরাপত্তাও পুলিশকে চিন্তায় রাখছে। সেই সময়ই বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। যদিও পাত্তা দিতে নারাজ শাসক দল, তৃণমূল নেতাদের নিশানায় কেন্দ্র। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন এদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ, এসটিএফ বলি আর রাজ্য পুলিশ বলি, যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। যখন কোনো রকম সমাজ বিরোধী কার্যকলাপ কথা হচ্ছে, এই রাজ্যের সরকার কিন্তু এবং রাজ্য পুলিশই কিন্তু, যেমন এই কাশ্মীরে যেটা ক্যানিংয়ে যে জঙ্গিটা ছিল, সেটা রাজ্যের এসটিএফ এবং কাশ্মীরের পুলিশ যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা, তাদের সার্বিক ব্যর্থতাটাই আরেকবার স্বীকার করে নেওয়া হলো। তীর ছোড়াছড়ির মধ্যে বাস্তব সত্যিটা হলো বাংলা থেকে পরপর জঙ্গি গ্রেফতার হচ্ছে। কেউ আইইডি বিস্ফোরক বানাতে ওস্তাদ, কেউ মাদ্রাসায় ছোট ছোট ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করছিল। আরেকটা খাগড়াগড় না ঘটলে কি কারো ঘুম ভাঙবে না? কলকাতা কি আদৌ সেফ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বিরোধী দলনেতার দাবি নস্যাৎ করতে ব্যস্ত শাসক দলের নেতারা। কিন্তু নস্যাৎ করলেই কি বাস্তবটা উড়িয়ে দেওয়া যায়? যে রাস্তার কথা শুভেন্দু বলেছেন, তার দু প্রান্তের দুটো জায়গার কথা, দু জায়গার মানুষের কথা বলবো। শুনলে সন্দেহ আরো বাড়বে, ভয়ও বাড়বে।
ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি গ্রেফতারের খবর পেয়েই মাতলা নদী পারের জনপদে ছুটে গিয়েছিল TV9 বাংলার প্রতিনিধি। ক্যামেরায় ধরা পড়ে টিন দিয়ে তৈরি ছোট ছোট আস্তানা। কারা থাকে ওখানে খোলাখুলি বলে দিয়েছিলেন এক বাসিন্দা। বাংলাদেশ থেকে যারা এসছে তারা বেশিরভাগ ক্যানিং আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা এসেছে। ক্যানিং এর কোন জায়গাটা বেশি আছে? ওই যে তোমার একদম এই চরপাড়াটা পুরোটা, মানে এই যে ব্রিজটা ঠিক আগেই যে চরটা দেখলাম সেখানে প্রচুর বাংলাদেশের মানুষ আছে। ওইটা পুরো চরটা পুরো ব্লক করে নিয়েছে, পুরো ব্লক করে নিয়েছে। 30-40 হাজার টাকা খসালেই নাকি ঘর পাওয়া যায়। কিভাবে ঢোকে? হয়তো দেখা যাচ্ছে 30,000 40,000 এরকম নিল, একটা ঘর দিল, একটা ঘরের মতন জায়গা দিল, জায়গা দিতে আবার বেশি করে কিনে নিল, পাটের থেকে কিনে নিল। এই কাজও হয় এখানে? তো হয় না, ওরে বাবারে, সব জায়গায়। ক্যানিং দেখলেন, এবার খাস কলকাতার একটা অঞ্চলের কথা বলবো। শুভেন্দু অধিকারী যে দুটো রাস্তার কথা বলেছেন, দুটো রাস্তাই কলকাতায় এসে সায়েন্স সিটিতে পড়েছে। ঢিলছোড়া দূরত্বেই গুলশান কলোনি। সাম্প্রতিক বিতর্কের পর যে গুলশান কলোনি নিয়ে বিস্ফোরক তথ্য খুঁড়ে বের করেছিল TV9 বাংলা। গুলশান কলোনিতে বাংলাদেশিদের ভিড়। বাসিন্দা আর ভোটারের সংখ্যার পার্থক্য চোখ কপালে তুলে দেওয়ার মতো। বাসিন্দা 1,95,000। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার সংখ্যা মাত্র 2,517। মানে এমন অনেক বাসিন্দাই আছেন যারা বহিরাগত, ভোটার কার্ড বের করে নেওয়ার সুযোগটুকুও জোটেনি, এবং বেশিরভাগই বাংলাদেশি। গুলশান কলোনির বহুদিনের বাসিন্দারা এই অভিযোগ করেছেন। এলাকাবাসীরা বলছেন যে এই এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বেশি দেখা যায়, যারা নিজেদের এলাকার বাসিন্দা বলে দাবি করেন। আদপে কারা থাকেন এখানে? একাধিক রিপোর্টে দেখা গিয়েছে এখানে জনসংখ্যার যে ঘনত্ব তা বাড়িগুলোর তুলনায় অনেক বেশি। না, ওখানে ভোটার বেশি নেই, ভোটার 3,000-এর কাছাকাছি ভোটার আছে, কিন্তু লোক সংখ্যা অনেক। জোড়া জঙ্গি হাইওয়ে দিয়ে কলকাতায় এসে বাংলাদেশি জঙ্গিরা গুলশান কলোনিতে আস্তানা বানাচ্ছে না কে বলতে পারে? আলবাত বানাচ্ছে। এবার সেই তথ্য। 2021-এর 12ই ডিসেম্বর কলকাতা পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশের ATS-এর হানা। তখন লখনৌয়ে গ্রেফতার হয় কয়েকজন অনুপ্রবেশকারী বাংলাদেশি। মফিজুর রহমান নামে এক বাংলাদেশি পাচার চক্রীর নাম উঠে আসে। মফিজুরকে জেরা করে গুলশান কলোনির L38 বাড়িতে হানা দেয় পুলিশ। গুলশান কলোনির ওই বাড়ি থেকে 17 যুবককে আটক করে পুলিশ। কিভাবে আশ্রয়? স্থানীয় অপরাধ সিন্ডিকেটের যোগ পেয়েছিল পুলিশ। ক্যানিং, গুলশান কলোনি, দুই জায়গায় একই অভিযোগ। স্থানীয়দের যোগসাজশেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি জঙ্গিরা ঢুকে পড়ছে এলাকায় এলাকায়। মাসুল যেদিন গুনতে হবে সেদিন কি হবে? শর্মিষ্ঠা, সায়ন্ত ও সুমনের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড় খবর, বিস্ফোরক রিপোর্ট দিয়ে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশে দুটি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী। রাজ্যে ঢুকেছে 3 বাংলাদেশি জঙ্গি, রিপোর্ট গোয়েন্দা সংস্থার। রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। 26 ডিসেম্বরের মধ্যে শুভেন্দুর ওপর জঙ্গি হামলার আশঙ্কা। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট পেয়েই তৎপর রাজ্য পুলিশ প্রশাসন। রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে। ক্রমাগতভাবে তিনি যেভাবে জামাত, শিবির, এবিটি থেকে শুরু করে জেএমবি, হেফাজতে এদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাচ্ছেন, সে দেশের জঙ্গিরা যে শুভেন্দু অধিকারীকে হত্যার ছক করবে সেটাই স্বাভাবিক। আমরা এই ধরনের আঁচ পাচ্ছিলাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সে কথাই রাজ্য পুলিশকে জানিয়ে রেখেছে। কিন্তু এটুকু আমরা বলে দিচ্ছি যে শুভেন্দু অধিকারীর শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি হিন্দু বাঙালির জন্য, সে বাংলাদেশের হিন্দু হোক আর পশ্চিমবঙ্গের হিন্দু হোক, এ লড়াই জারি থাকবে। শুধু শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারী নয়, সারা পশ্চিমবঙ্গের আপামোর হিন্দু সনাতনীরা তার সঙ্গে রয়েছে। কোনো জঙ্গি সংগঠনের হুমকি, কোনো জঙ্গি সংগঠনের নিশানা তাকে এই কাজ থেকে বিরত করতে পারবে না। ভুয়ো আধার ও ভোটার কার্ড দিয়ে দীর্ঘদিন এদেশে বসবাস, প্রতারণার অপরাধে এক বাংলাদেশির শাস্তি ঘোষণা করল আদালত। বাদল মণ্ডল নামে ওই বাংলাদেশি কুষ্টিয়ার বাসিন্দা। মুর্শিদাবাদের জলঙ্গিতে এসে রেক্সোনা খাতুন নামে একজনকে বিয়ে করে। 2022 সালের জানুয়ারি মাসে জলঙ্গি থানার পুলিশ বাংলাদেশি সন্দেহে তাকে গ্রেপ্তার করে। অবৈধভাবে ভারতে প্রবেশ করায় 2 বছর জেল ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস জেলের নির্দেশ। অন্যদিকে নথি জাল করায় 1 বছর জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস জেলের নির্দেশ আদালতের। শাস্তির মেয়াদ শেষ হলে দোষীকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ বিচারকের।
জলঙ্গি থানার পুলিশ অ্যারেস্ট করে 2022 সালে কোর্টে প্রোডাকশন করে এবং সেখানে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হয় এবং তাতে দেখা যায় যে সে বাংলাদেশের নাগরিক, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলো জাল বানিয়েছিল। ওনার সাজা ঘোষণা হয়েছে এবং এই সাজার মেয়াদ পূর্ণ হলে ওনাকে পুশব্যাক করা হবে বাংলাদেশ। ঘড়িতে সময় এখন 11:09 আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে 25 ডিসেম্বর বড় দিন, যে দিনটার জন্য অনেকেরই অপেক্ষা থাকে এবং সেটার একটা প্রতিফলন দেখা যায় কোথায়? আবার পার্ক স্ট্রিটে। আলো ঝলমলে পার্ক স্ট্রিট থেকে বোবারাক বড়বাজারের পর্তুগিজ চার্চে, সেখানে প্রার্থনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিডনাইট মাসের প্রস্তুতি সেন্ট পলস ক্যাথিড্রালে। আলোর মালায় সেজে উঠেছে কলকাতা থেকে জেলার গির্জাগুলি। সমস্ত ছবি আমরা পাচ্ছি এবং প্রত্যেক মুহূর্তের ছবিটা একদম গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন কৌস্তব, রয়েছেন রনিপা। প্রথমে একটু রনিপার সঙ্গে কথা বলি সরাসরি। রনিপা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বড়দিন। আচ্ছা, এই বড়দিনের সঙ্গে তো অনেক নস্টালজিয়াও জড়িয়ে রয়েছে, তাই না? ছোটদের কাছে ভীষণ এক্সাইটমেন্টের কারণ ওই যে সান্তা দাদু। কারোর সঙ্গে কথা হলো, তারা কি বলছেন? গিফট কি পেলেন কিছু? একেবারে তনিষ্ঠা, প্রথমেই আমি যার ছবি দেখাবো সেই ছবিটা তোমাদের সকলকে দেখতেই হবে, কারণ এই মুহূর্তে আমরা দেখছি সান্টার একটা আলোক সজ্জিত ছবি। দেখো, সান্টা ক্লজ ক্রিসমাসের সব থেকে তো জনপ্রিয় প্রতীক, আর আমরা যেমন জানি যে সান্টা ক্লজের জনপ্রিয়তা কিন্তু শুরু হয়েছিল সেই 4th শতাব্দী থেকে, মানে ওই খ্রিস্টান বিশপ যিনি সেন্ট নিকোলাস, তার সময় থেকেই। সেন্ট নিকোলাস ছিলেন শিশুদের পৃষ্ঠপোষক, একজন সন্ত, এবং তার ওই উদারতা, তার এই উপহার দেওয়া, এগুলোকে কেন্দ্র করেই তিনি বিখ্যাত হয়েছিলেন। তার থেকেই তো আমরা সান্টা ক্লজকে চিনি এবং প্রত্যেক দিন রাত 12টার সময় কিন্তু এখনো পর্যন্ত তন্নিষ্ঠা আমিও অপেক্ষা করি যে আমার মাথার কাছে, বালিশের কাছে বোধহয় একটা গিফট সান্টা রাখবেনই। তো সান্টা ক্লজের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। আমরা রয়েছি অ্যালেন পার্কে। পুরো গোটা পার্ক স্ট্রিট সেজে উঠেছে তন্নিষ্ঠা, এবং যেমন দেখাচ্ছি ছবি, দেখো সারা রাস্তা জুড়ে গাড়ি আর গাড়ি, মানে আলো মালায় সেজেছে গোটা শহর এবং রাস্তায় গাড়ি চলাচল তুমি দেখো। রাত 11টা বেজে গেছে, মানুষের কিন্তু উত্তেজনা এবং উদ্দীপনার কোনো শেষ নেই। আজকে শহরে কিন্তু 1000-এরও বেশি পুলিশকর্মীরা থাকছেন এবং আগামীকাল বড়দিন, সেই দিনে কিন্তু 2000-এর বেশি পুলিশকর্মী থাকছেন। গোটা শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা আছে, উইনার্স টিম আছে, মহিলা পুলিশও আছেন, মার্কুই স্ট্রিট আর বেশ কিছু জায়গা, এই জায়গাগুলোতে সাদা সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তবের সঙ্গে একটু কথা বলি। কৌস্তব, এখন বড়দিন মানে যে ছবিটা বারবার করে দেখতে পাওয়া যায় প্রত্যেক বছরে, মানে সকলের কাছে ওই এরকমই হয়ে গেছে, কেক, পেস্ট্রি আর পার্ক স্ট্রিট, তাই তো? একেবারে দেখো, কেক, পেস্ট্রি আর পার্ক স্ট্রিট, এবং বড়দিন মানে বড়দিন, বর্ষবরণ, সব কিছুই এখন বাঙালির কাছে বা কলকাতাবাসীর কাছে। তাই এই মুহূর্তে আমি তোমাকে পার্ক স্ট্রিটের ছবিটা দেখাবো। দেখো, আলো ঝলমলে পার্ক স্ট্রিট, আর খানিকক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু বড়দিনে পা রাখবে। কিন্তু তার আগে এই ক্রিসমাস ইভে কিন্তু এই পার্ক স্ট্রিটে কিন্তু প্রচুর মানুষ তারা ভিড় জমাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। কোথা থেকে আসছেন আপনি? ওকে, অনেকে দেখো এখানে যারা যাচ্ছেন, এখানে সামনে অ্যালেন পার্ক রয়েছে। তো অ্যালেন পার্কের সামনে এরকম প্রচুর মানুষ যারা তারা ভিড় জমাচ্ছে। পাশাপাশি কিন্তু এই পার্ক স্ট্রিটের বিভিন্ন যে রেস্তোরাঁগুলো আছে, এই রেস্তোরাঁয় তারা আসছেন, এখানে তারা কেউ খেতে আসছেন, কিংবা যে বিভিন্ন জায়গাগুলো আছে, বিভিন্ন যে ক্যাফেগুলো আছে, এই ক্যাফেগুলোতে অনেকে আসেন। আবার অনেকের ইচ্ছা হয় যে এই পার্ক স্ট্রিটটা একবার ঘুরে দেখার জন্য। এই বিশেষ করে এই রাতের বেলাতে, যখন এই ঠিক 11টার পর থেকে কিন্তু আস্তে আস্তে এই ভিড়গুলো জমতে থাকে এবং প্রচুর মানুষ আসে এই পার্ক স্ট্রিটে। এবং দেখো, তুমি এই ছবিটা দেখতে পাচ্ছ, TV9 বাংলার দর্শকরা তারা দেখতে পাচ্ছে যে এই আলো ঝলমলে পার্ক স্ট্রিটের সেই ছবিটা। নিঃসন্দেহে এই আলো ঝলমলে ছবিটাই কিন্তু অন্যরকম বার্তা তুলে দেয় এই পার্ক স্ট্রিটে, কলকাতার অন্য শহরের থেকে। কোথা থেকে এসছো তুমি? নিউ টাউন। কিরকম লাগছে এখানে এসে? ভালো। আচ্ছা, আজকে কি সান্তা দাদুর কাছ থেকে কিছু গিফট পাওয়ার আশা রয়েছে? হ্যাঁ। কি পেলে ভালো লাগবে? কোন গিফট পেলে ভালো লাগবে? খেলনা। কোন খেলনা? গাড়ি। গাড়ি খেলনা? আচ্ছা, আজকে কি করলে সারাদিনে? কোথায় কোথায় ঘুরলে বলো তো? আমরা বারবিকিউ গেলাম। কোথায়? বারবিকিউ। আচ্ছা, তারপরে খাওয়া দাওয়া হলো জমিয়ে? হ্যাঁ। এরপরে কি বাড়ি? হ্যাঁ। কালকে কি প্ল্যান রয়েছে? কালকে আবার এদিকে আসবো। পার্ক স্ট্রিটেই আসবে আবার? হ্যাঁ। কালকে আবার পার্ক স্ট্রিটে আসবে, আলো ঝলমলে পার্ক স্ট্রিট। এবং দেখো, আরও অনেকে রয়েছেন
আপনি কি বলবেন এরকম আলো ঝলমলে পার্কস্ট্রিট প্রত্যেক বছরই কি আসা হয়? না না, অনেকদিন পরে এলাম, খুবই ভালো লাগলো। এটা ডেকোরেশন আই থিংক ইজ গেটিং, বোঝাই যাচ্ছে সকলের মধ্যে সেই এক্সাইটমেন্টটা কাজ করছে, বড়দিনের এক্সাইটমেন্ট, ক্রিসমাস ইভের এক্সাইটমেন্ট, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং কচিকাচাদের মনেও সেই সান্তা দাদুকে নিয়ে যে একটা এক্সপেকটেশন সেটাও কিন্তু রয়েছে। অবশ্যই আমাদের নজর থাকছে সেদিকে, সঙ্গে থাকো প্লিজ। আর দেখুন, পার্ক স্ট্রিটের ছবি তো আপনাদেরকে দেখালাম, কিন্তু শুধুমাত্র কি পার্ক স্ট্রিট না, বড়দিন বলে কথা, তাই জেলা থেকে শুরু করে শহর কলকাতা সমস্ত গির্জা চার্চ সেজে উঠেছে এবং দেশের বিভিন্ন প্রান্তের ছবিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই 25 ডিসেম্বরের দিন পালিত হবে এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আর কিছুক্ষণের অপেক্ষা, সমস্ত ছবি আপনাদের সামনে টিভি9 বাংলায়। সিএফএসএল এর রিপোর্টের ভিত্তিতে সিবিআইকে প্রশ্নবান WBJDF এর। ঘটনাস্থল কি আদৌ সেমিনার রুম নাকি, প্রশ্ন তুলেছে সিএফএসএল এর রিপোর্টে। সিএফএসএল এর রিপোর্টের প্রতিফলন চার্জশিটে নেই কেন? এরপরও তথ্য প্রমাণ লোপাট নিয়ে কোনো গ্রেপ্তার করা হলো না কেন? কখন কিভাবে এই ঘটনা ঘটল? সেমিনার কক্ষ অসংরক্ষিত কেন ছিল? অপেশাদারিত্বের ছাপ রেখে শৌচাগারের দেওয়াল ভাঙা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। এত তাড়াহুড়ো কেন? কোনো তথ্য 8ই অগস্ট রাতে উধাও হয়নি তো? সঞ্জয় রায় দীর্ঘ আধ ঘন্টা কোথায় ছিল? অর্থোপেডিক ওটি রুম কেন বন্ধ আছে? সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন জুনিয়র ডাক্তারদের সংগঠনের। এই ঘটনা সেমিনার রুমে হয়নি বলে যেমন সিএফএসএল আমাদের রিপোর্ট এখন দিচ্ছে, আমরা চাই সেমিনার রুম কেন হসপিটালের আনাচে কানাচে শুধু নয়, পাতাল খুঁড়ে যদি এই ঘটনাটা ঘটে, সেই ঘটনা খুঁজে বার করার দায়িত্ব সিবিআই এর। এবং সেই জন্য আমরা অর্থ ওটির ব্যাপারেও আমরা বলেছি, প্রশ্ন রেখেছি যে এতদিন হয়ে গেল, আমাদের কর্তৃপক্ষ বলেছে যে বারবার ওনারা চিঠি করেছেন সিবিআই কে যে আসুন আপনারা এই অর্থ ওটিটাকে ইনভেস্টিগেট করুন, তারপরেও সিবিআই কেন এই ব্যাপারে ইনভেস্টিগেট করছে না? আর সত্যকে কোনোভাবে চাপা যায় না। আজকের একটা রিপোর্ট বেরিয়ে আসছে, কালকে আরেকটা রিপোর্ট বেরিয়ে আসবে, পরশুদিন আরেকটা রিপোর্ট বেরিয়ে আসবে। আমরা চাই সত্য উদ্ঘাটন হোক। এখানে ভিডিওতে এরকমও শোনা যাচ্ছে, সিস্টাররা বলছেন যে এটা নর্মালি এরকম থাকে না। তাহলে এত অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, তারপরে একটা রুম তালা দেওয়া বন্ধ আছে, আর সিবিআই নিজের রুমে গিয়ে বসে আছে। সিবিআই কে দায়িত্ব নিতে হবে, তৎপরতার সঙ্গে এই জিনিসগুলো খুঁজে বার করতে হবে।